গত কিছুদিন আগে আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম যে সন্তান যখন লিখতে লিখতে বলে যে মা আমার হাত ব্যথা করছে, বাবা আমি আর ছবিটা একে কমপ্লিট করতে পারছি না, বা হচ্ছে লেখাটা শেষ করতে পারছি না, হোমওয়ার্কটা করতে পারছি না, তার কারণ আমার হাতে ব্যথা করছে। সেই অবস্থায় আপনি কি করেন বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে, টিচার হিসেবে? অনেক অনেক ধরনের রেসপন্স পেয়েছি। এবং আমরা আমি স্পেশালি আসলে যে কাজটা করছি আপনাদের সাথে সেটা হচ্ছে বাচ্চাদের আসলে রিয়েল যে প্রবলেমগুলোতে তারা পড়ছে এবং সেই প্রবলেমগুলোর পেছনে আসলে কারণগুলো কি সেটা সম্পর্কে আপনি নিজে জানেন কিনা, বা আপনি নিজে জেনে কি স্টেপসটা নেবেন সেটা নিয়ে আমি আসলে রেগুলার আপনাদের সাথে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ওয়ার্কশপ করাবো। তো আপনারা যারা আমার সামনে এখন আছেন খাতা কলম নিয়ে সরাসরি বসে যেতে পারেন, অথবা খাতা কলম না থাকলেও সমস্যা নেই, খুব মন দিয়ে আমার সাথে কথাগুলো শুনুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। ও আচ্ছা, একটা ব্যাপার, আমাদের এই লাইভটা আমাদের গুফি, টগুমগু প্যারেন্টিং অ্যাপস এর পেজ এবং কিডস টাইমের পেজ, তিনটা পেজ থেকে আসলে সরাসরি লাইভটা হচ্ছে। সো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই প্যারেন্টস হন না কেন, আপনার সমস্যাগুলো আপনারা আমাদেরকে সরাসরি লাইভে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নগুলোকে ধরে ধরে উত্তর দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেই বিষয়টা নিয়ে আজকে লাইভ সেশনটা করব, ওয়ার্কশপটা করব, সেটার পাশাপাশি যদি আপনাদের আরো কোনো কিছু নিয়ে জানার আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই টপিকগুলো জানিয়ে আমাদেরকে আপনার ফোন নাম্বার এবং প্রশ্ন, এই দুটো জিনিস নিয়ে আমাদেরকে ইনবক্সে জানিয়ে রাখুন। অথবা আমাদের যে প্রিভিয়াস যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেখানে আপনার রেজিস্ট্রেশনটা করে রাখুন, যাতে করে আমাদের যখন লাইভটা হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে আজকে এই লাইভটা হচ্ছে। আপনি যদি ফ্রি থাকেন প্লিজ জয়েন করুন। তো আর দেরি করবো না, আমি লাইভ সেশনটা শুরু করছি। তার আগে আবারও বলছি, আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন তারা অবশ্যই প্রশ্ন করুন, কারণ খুবই খুবই প্রতিদিনের খুবই প্রয়োজনীয় একটা টপিক নিয়ে আমরা লাইভ করছি আজকে। যে আপনার সন্তানের যখন হাত ব্যথা করে লিখতে বসে, হোমওয়ার্ক করতে বসে, তখন আপনি কি করেন, এই বিষয় হচ্ছে আমাদের লাইভের টপিক। এবং এই বিষয়টা, এটা কেন করে বাচ্চারা, সেটার আসলে সাইন্টিফিক রিজন কি, সেটা কেন করছে এবং এটা থেকে প্রতিকারের উপায় কি, এই পুরো জিনিসটা নিয়ে আমরা আগামী মোটামুটি 1 ঘন্টা আপনাদের সাথে আলোচনা করবো। তো চলুন শুরু করি। আমি একটু লাইভে দেখছি আমার সাথে আপনারা অনেকেই জয়েন করছেন। সো যারা জয়েন করেননি এখনো শেয়ার করে দিন। যদি আপনারা চান আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভস, স্পেশালি যদি ছোট ভাই বোন দেখতেছেন যে বড় ভাই বোনের বাচ্চাকে নিয়ে আপনারা এই প্রবলেমগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, তো তাদেরকে ট্যাগ করে দিন। সবাই চলে আসলে আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করব। তো শুরু করছি আমরা। আমি তাহমিনা রহমান সাথী, শিশুদের জন্য লিখি। কিডস টাইম নামের একটা অর্গানাইজেশন আছে যেটা আমি ফাউন্ড করেছি, এবং আমি গুফি, লাইট অফ হোপ এবং টগুমগুতে কাজ করছি। এই হলো আমার ছোট্ট করে পরিচয়। চলুন আমরা শুরু করি। তো আমরা আজকে আমাদের এই ওয়ার্কশপে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমরা জানবো যে কেন তো আমরা প্রথমেই জানবো যে কেন আমার আপনাদের যদি কার প্রশ্ন থাকে প্রশ্নগুলো করা শুরু করুন। আমার পেজে আমি এখনো দেখতে পাচ্ছি না কোনো একটা কারণে, তো এই জন্য পেজটা চেক করছিলাম। সমস্যা নেই, হচ্ছে তাই, ঠিক আছে। তো আমি শুরু করছি। তো আমার আজকে যে বিষয়টা, যে আমার সন্তান হাতে লিখতে গেলে হাতের ব্যথা করে, এই বিষয়টা নিয়ে আমরা যেভাবে কভার করবো, যে প্রথমে আমরা জানবো যে আসলে কারণটা কি, কেন বাচ্চাদের হাতে লেখা লিখতে গেলে হাতটা ব্যথা করছে, সেই কারণটা কি, সেই কারণটার আসলে সাইন্টিফিক রিজন কি। সবকিছুরই তো একটা লজিক্যাল কজ থাকে, তাই না, যে কারণ থাকে। বাচ্চারা যে দুষ্টামি করে বা অকারণেই, মানে আমরা জানি যে এই বাচ্চাটা খুবই ভালো, খুবই ভদ্র, খুবই সে আমার সব কথাই শুনতেছে, কিন্তু লিখতে বসেই সে কি আলসেমি করতেছে, তাকে এটা ভালো লাগছে না বলে এরকম করছে। তো এরকম কোনো কারণে কি সেরকম করছে, নাকি আসলেই এটার কোনো কারণ আছে যে তার আসলেই হাতটা ব্যথা করছে। এবং সেই হাতের ব্যথাটা কিন্তু আমাদেরকে অনেক সময় দুশ্চিন্ত করে, ভাবায় যে এটাকে নিয়ে কিছু ডক্টরের কাছে যাওয়া উচিত, আসলে কি করা উচিত, একজন অভিভাবক হিসেবে আমার করণীয় কি, একজন টিচার হিসেবে আমি আসলে কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা পরের স্লাইডটাতে যাই। তো প্রথমেই যদি আমরা দেখি যে বাচ্চাদের আসলে হাতের লেখা
বা বাচ্চার আসলে বয়স অনুযায়ী তার লেখার পরিমাণ অনুযায়ী আসলে এবং প্র্যাকটিসের উপর আসলে হাতের লেখাটা অনেক সময় নির্ভর করে। এবং যখন সে হাতের লেখা শুরু করে তখন আসলে বেশ অনেকগুলো বিষয় আমরা আসলে লক্ষ্য করি যে বাচ্চার হাতের লেখাটা অক্ষরগুলো ঠিক মতো হচ্ছে কিনা, বর্ডারটা আসলে বর্ডারের মধ্যে সে লিখছে কিনা, ছোট বড়র পরিমাণটা ঠিক মতো আছে কিনা, স্পেসিং মানে দুইটা অক্ষরের মাঝে স্পেসিং, দুইটা সেন্টেন্সের মাঝে স্পেসিং, এবং হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝে স্পেসিং। তো অক্ষর বর্ণ প্রত্যেকটার মাঝে যে স্পেস বা ফাঁকা জায়গা সেই জায়গাগুলো ঠিক আছে কিনা, সে কি একই লেখা বারবারে লিখছে কিনা, যাতে করে সে যখন কাটাকাটি করছে বা শার্পনার ইরেজার দিয়ে ইরেজ করছে, মুছে ফেলছে, তখন কি তখনও দেখতে আসলে খারাপ লাগে। তো লেখা সুন্দর করার জন্য বা লেখা সুন্দর চোখে লাগার জন্য বেশ কিছু বিষয় আছে। এবং পাশাপাশি যখন বাচ্চার বয়স যেমন সেই অনুযায়ী আসলে তার লেখার ধরনগুলো বিভিন্ন রকমের হয়। এটা হচ্ছে লেখার সম্পর্কে কথা। কিন্তু লিখতে যে বাচ্চার আসলে কি সে নিজে আসলে কি ফেস করে সেইটা সম্পর্কে আমরা চলুন জানি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা এক্স-রে রেখেছি, এক্স-রে স্ক্যান রেখেছি। এটা একটা ছবি, যেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন 2 বছর অর্থাৎ একদম টডলার যে এইজটা, ছোট শিশু, তার থেকে শুরু করে মোটামুটি 53 ইয়ার্স মানে একদম এইজ একটা মানুষ, তার হাতের এক্স-রে যে ছবি সেই ছবিটা এখানে দেওয়া আছে। আপনারা দেখবেন যে যখন বাচ্চা ছোট থাকছে, দেখেন এখানে মাঝখানে যে অনেকটা করে স্পেস আছে, এই যে মাঝখানে স্পেস গুলো আছে, এই যে স্পেস গুলো, এই জায়গাগুলো এখনো তার মাসেল, এই জিনিসগুলো এই জায়গাগুলোতে তার হাড় এখনো শক্ত হয়নি এবং হাড় রেডি হয়নি অনেক কাজ করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা 7 পর্যন্ত আমরা দেখছি, 10-এ দেখেন আস্তে আস্তে হাড়ের গঠনগুলো ঠিক হচ্ছে। এই যে যখন 14-তে আসছে তখন সে মোটামুটি কাজ করার জন্য অনেকটাই রেডি। এবং স্পেশালি দেখুন এই যে বুড়ো আঙ্গুলটা, এই যে দেখুন এত ছোট ছোট করে। আমি জানি না আপনারা সরাসরি মানে কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন আপনাকে একটা একটা শক্ত জিনিস আমার সামনে এটা আছে, সো এটা দিয়ে আপনি কোনো, আপনাকে বলা হলো এটা দিয়ে আপনি কোনো কিছু একটা নড়াবেন। হ্যাঁ, আপনি এই যে আমার সামনে বই আছে, খাতা আছে, আপনি নড়াতে পারবেন। কিন্তু যদি আপনাকে আমি বলি এই যে এটা একটা নরম জিনিস, কারণ এখানে ফাঁকা আছে, এখানে অনেক কিছু আছে, এটা দিয়ে আপনি নড়াবেন, আপনি কি সমানভাবে নড়াতে পারবেন? নিশ্চয়ই না, এটা দিয়ে তো বই নড়বে না। তো একইভাবে আমি আমি উদাহরণটা দিয়েছি অনেক বেশি পার্থক্য হয়ে যাচ্ছে, বাট আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। যখন বাচ্চার হাতের হাড়ের গঠনগুলো আসলে ঠিক মতো হচ্ছে না, তখন তার কাছে বাচ্চার বয়স এখন কিন্তু প্রি স্কুলিংটা অনেক আগে শুরু হয়ে যাচ্ছে, বাচ্চা স্কুলে যাওয়াটা অনেক আগে শুরু হয়ে যাচ্ছে, হাতের লেখা রং করা এই ব্যাপারগুলো আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। এখন আমরা মোটামুটি 3 বছর হয়ে গেলেই তাকে আমরা একটু স্কুলের সাথে পরিচয় করানো, প্রি স্কুলিংটা শুরু করানো, অথবা যদি স্কুলিংটা নাও শুরু করি বাসায় বসে আমরা এই কাজগুলো করাই, যে একটু অক্ষরটা লিখতে পারছে, একটু হাত ঘুরানো, এই কাজগুলো আমরা বাসায় আসলে করানো শুরু করি। যখন আমি শুরু করছি তার কিন্তু বেশ কিছু কাজ করতে হয়, যে কাজটা করার জন্য যেমন সে যখন এরকম একটা কলম বা পেন্সিল হাত দিয়ে শক্ত করে ধরছে, হ্যাঁ, শক্ত করে ধরার জন্য তার হাতটা আসলে তখনও রেডি না। তো সে যখন অনেকক্ষণ সময় নিয়ে এই কলমটা দিয়ে লেখার চেষ্টা করবে, যেখানে তার নিজের হাতের করা কাজ বা ফাইন মোটর গ্রস মোটর নিয়ে আমি আরো কথা বলবো পরবর্তীতে, বাট এটুকু বুঝুন যে যখন তার তার নিজের হাতটা আসলে অতটা রেডি হয় নাই, তার হাড়ের গঠন আসলে অতটা কমপ্লিট হয় নাই, তখনই তার কাছে আমি আশা করছি অনেক সময় নিয়ে সে রং করবে বা হাতের লেখাটা কমপ্লিট করবে। 7 বছর পর্যন্ত আমরা দেখছি যে তার আসলে হাড়ের গঠনগুলো তৈরি হতে সময় লাগছে, বা 5 বছর পর্যন্ত, 4 বছর পর্যন্ত আসলে বেশ কিছু ফাঁকা থেকে যাচ্ছে, যেখানে তাকে ওই টাইমটাতে আসলে আমাদের প্রচুর কাজ করতে হবে তার এই ফাইন মোটর গ্রস মোটর ডেভেলপমেন্টের জন্য, যাতে করে তার হাড় এবং মাসেল যে এই দুটো জিনিসের কোঅর্ডিনেশন এবং কম্বিনেশনে সে লেখাটা করতে পারে, হাতের লেখাটা লিখতে পারে, নিজের কাজগুলো নিজে করতে পারে। এই জিনিসগুলো করার জন্য তাকে আসলে রেডি করতে হবে। তো ওই টাইপে যদি রেডি না করে আমরা তাকে সরাসরি কলমটা দিয়ে দিই, তখন তার হাত ব্যথা করবে, এবং তখন সে যখন রেডি হচ্ছে না, নিজের হাতে অনেক কিছু করছে না, তখন সে তার হাতটা রেডি হয়নি এবং কোঅর্ডিনেশনটা ঠিক মতো করতে পারছে না, তার ফাইন মোটর গ্রস মোটরের ডেভেলপমেন্ট ঠিক মতো হয় নাই, তো তার হাত ব্যথা করবে। এটা হচ্ছে আসলে মূলত হাত ব্যথার কারণ। হাত ব্যথার আরো বেশ কিছু কারণ থাকতে পারে, বাট এটাই মূলত কারণ যে আপনার বাচ্চার হাতের
যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল সেগুলো কি আসলে পুরোপুরি তৈরি হয়েছে কিনা সেটাতে আগে ফোকাস দেওয়া, বা সেটা আগে বুঝতে পারা যে আমার বাচ্চার হয়তো সত্যি সত্যি হাতটা ব্যথা করছে। এটা প্রথমে আপনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। আমি অনেকগুলো জিনিস নিয়ে কথা বলছি, অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা গুপি অথবা কিডস টাইম অথবা টকুবুবু যে কোনো পেজ থেকে আমাকে দেখছেন না কেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করুন। এবং আপনার বাচ্চার যদি হাতের লেখার বা হাত ব্যথা করে লিখতে গিয়ে বেশিক্ষণ, এই বিষয়ে যদি আপনার কোনো আচ্ছা, তো যেমন ধরেন বাচ্চার বয়স যখন বাচ্চা যখন প্রথম, আমার মনে হয় এই ব্যাপারটা উদাহরণটা সবার জন্যই রিলিভেন্ট হবে। বাচ্চা যখন একদম ছোট থাকে, যখন সে প্রথম হাত দিয়ে ধরা শেখে কোনো কিছু, তুমি সবকিছু ধরতে চায়, যে একদম শুয়ে আছে কিন্তু সবকিছু ধরতে চাচ্ছে, মায়ের চুল ধরছে, মায়ের আঁচল ধরছে, সবকিছু সে ধরতে চাচ্ছে। তার মানে তখন তার মাঝে ওই যে ফাইন মোটর স্কিলের মাত্র শুরু হচ্ছে, সে কোনো কিছু ধরা শিখছে। দেখবেন সবকিছু ধরে সে মুখে দিচ্ছে অথবা নাড়া দিচ্ছে অথবা খেলতে যাচ্ছে। হ্যাঁ, তো এই টাইমটার পর থেকে তার আসলে ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হইতে থাকে। যেমন ধরেন বাচ্চার বয়স যখন 2, তখন দেখবেন সবকিছু প্রচুর সে নিজে নিজে করতে যাচ্ছে। যখন তার বয়স 3, তখন তার মাঝে ব্যক্তি সত্তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার নিজের মাঝে আমিত্ব তৈরি হচ্ছে, এবং সে আমার জিনিসটা সে গুছিয়ে রাখা অথবা নিজের জুতাটা নিজে পরতে চাওয়া, নিজের জামাটা নিজে পরতে চাওয়া, এই ধরনের কাজগুলো সে করতে চাচ্ছে। এবং যখন সে স্কুলে যাচ্ছে, 4 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে নিজের ব্যাগটা গোছানো, নিজের পানিটা নেওয়া, নিজের হাতে ভাত খাওয়া, নিজে গোসল করা, খেলনাকে গোসল করানো। এই যে অনেকগুলো উদাহরণ দিলাম, এই প্রত্যেকটা উদাহরণের মধ্য দিয়েই একজন বাবা মা হিসেবে আপনারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করে করে গিয়েছেন। এখন যে সমস্যাটা হচ্ছে যে বাচ্চা যখন 5 বছর, 7 বছর, 6 বছর হয়ে যাচ্ছে, অনেক কাজই আমরা বাচ্চাকে আসলে অভ্যস্ত করাইনি বা তাকে রেডি করিনি। সে একটা কাজ করতে চেয়েছে, সে নিজে নিজে গ্লাসে চেয়ারে উঠে গ্লাসে পানিটা খেতে চেয়েছে। আমার কাছে হয়তো মনে হয়েছে যে পানিটা পড়ে যাবে, গ্লাসটা পড়ে যাবে, সে ব্যথা পাবে, ঘর ময়লা হবে, অনেক পানি পড়বে, তো সবকিছু মিলিয়ে কাজটা হয়তো আমি করে দিয়েছি। আমার বাচ্চাটাকে নিয়ে আমি হয়তো বাইরে যাব, তার জুতা পরা দরকার, তো আমার তাড়াহুড়া, আমার ধৈর্য নাই এতক্ষণ দাঁড়িয়ে থাকা যে সে নিজে নিজে জুতাটা পরবে, তো তখন আমি হয়তোবা তাকে জুতাটা পরিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট যেই কাজগুলো আপনার সন্তানের নিজের হাতে করতে পারার কথা, বাচ্চা যখন প্রি স্কুলে যাবে বা স্কুলিং স্পেশালি তার বয়স যখন 6-7 হয়ে যাচ্ছে, তখন তার নিজের যা যা করতে পারার কথা, নিজের হাতে ভাত খাওয়া, নিজে টয়লেটে যাওয়া, ক্লিন হওয়া, গোসল করা, নিজে নিজে ঘর গোছানো, খেলনাগুলো গোছানো, এই ধরনের কাজ করার মাধ্যমে, রিপিটেটিভলি করার মাধ্যমে তার হাতগুলো রেডি হয় কাজ করার জন্য। তার হাতের ফাইন মোটর স্কিল বলে এটাকে, ফাইন মোটর বা সূক্ষ্ম পেশির ডেভেলপমেন্ট হয়। সূক্ষ্ম পেশির ডেভেলপমেন্ট যখন হয়, তখন সে এই কাজগুলো করার মাধ্যমে, এবং তখন সে ওই যে কলম ধরা, পেন্সিল ধরা, সূক্ষ্ম কাজ করা, গিট দেওয়া অথবা কোনো কিছু খোলা লাগানো, এই ধরনের সূক্ষ্ম কাজগুলোতে সে অভ্যস্ত হয়। এখন যখন আপনার বাচ্চার কোনো কাজই সে নিজে করছে না, সব কাজই আমরা বাবা মা হিসেবে করে দিচ্ছি, সে খাওয়া থেকে শুরু করে খাওয়া, গোসল করা, জামা কাপড় পরা, জুতা পরা, সবকিছুই আমরা করে দিচ্ছি মোটামুটি। সে শুধুমাত্র হয়তোবা টিভি দেখা অথবা মোবাইল দেখাটা নিজের আগ্রহ নিয়ে করছে, যেটাতে আসলে তার হাতের খুব বেশি ব্যবহার করা লাগে না, আঙুল দিয়ে এরকম করলেই হয়ে যায় তার। তো তার যে হাতের যে সূক্ষ্ম পেশি ডেভেলপমেন্ট এবং গ্রস মোটর স্কিল, স্থূল পেশি ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে না। সে যখন নিজের হাতে খায়, একটা জিনিস দেখেন, সে যখন নিজের হাতে খায়, সে ব্রেনকে, হাতকে বলে, সিগন্যাল পাঠায় যে তুমি ভাত মাখাও বা কোনো একটা খাবার, একটা আপেল বা পেয়ারা খাবে, সে পেয়ারাটা হাতে নাও, ব্রেন সিগন্যাল পাঠাচ্ছে। ব্রেন আবার তাকে মুখের কাছে যখন নিচ্ছে, ব্রেন আবার মুখকে বলছে তুমি হাত করো। এই যে মুখে দিচ্ছে, খাবারটা চিবানো হচ্ছে এবং সে হাতটা রেখে আবার আরেকটা নিচ্ছে। ওই যে যখন মুখেরটা শেষ হচ্ছে, তখনই সে কিন্তু আরেকটা খাবার হাতে উঠিয়ে নিচ্ছে। এই যে ব্রেনের যে অনেকগুলো কাজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ইউজ করে করলো, এটাকে বলে কোঅর্ডিনেশন। তো যখন এই যে একটা শিশু, তার এই কাজগুলোর কোঅর্ডিনেশন হবে না, তখন দেখবেন যে সে হেঁটে যাচ্ছে,
চেয়ার আছে, সে বুঝতে পারছে না, ধুস করে ধাক্কা খেয়ে ব্যথা পেয়ে যাবে। অথবা তার এই সেন্সগুলো গ্রো করবে না যে কত উপর থেকে লাফ দিলে আমি ব্যথা পাবো বা পাবো না। এই যে ব্যাপারগুলো, এই ডেভেলপমেন্টের এই প্রত্যেকটা ব্যাপারই একটা আরেকটার সাথে আসলে কানেক্টেড। আপনি যখন একটা জিনিস স্কিপ করবেন, আপনি যখন একটা জিনিস আপনার তাড়াহুড়ার কারণে অথবা আপনার অধৈর্য লাগার কারণে অথবা আপনি বিপদে পড়ে আপনি কাজটা করে ফেলতেছেন, তখন কিন্তু ওর নিজের ডেভেলপমেন্টের জায়গা থেকে ডিলে হয়ে যাচ্ছে বা সে এই জিনিসটা দেরিতে শিখবে, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি এই জিনিসগুলো তার একাডেমিক রেজাল্টে, তার কনসেন্ট্রেশনে, তার রেগুলার নিজের কাজে ঝামেলা তৈরি করছে বা সে সাফারার হচ্ছে। তো আমি বললাম সূক্ষ্ম পেশি, গ্রস মোটর এবং কোঅর্ডিনেশন। মোটর প্ল্যানিং, আচ্ছা মোটর প্ল্যানিং হচ্ছে ওই যে আমি বললাম ব্রেন তার হাতকে রেডি করছে, মুখকে রেডি করছে এবং হচ্ছে এই যে সে খাচ্ছে, এই যে এই ব্যাপারটা হচ্ছে মোটর প্ল্যানিং। মোটর প্ল্যানিং করে তাকে কোঅর্ডিনেট করছে। তো এই সবগুলো জিনিস যখন একসাথে হয় বা হচ্ছে এই কাজগুলো রিপিটেটিভলি একটা বাচ্চা যখন করতে থাকে, তখন তার এই প্রত্যেকটা জিনিস আসলে ডেভেলপ হয়। এবং যখন তার ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়, তখন সে অনেকগুলো কাজ নিজে নিজে করতে পারে, নিজে করতে আগ্রহী হয় এবং প্রতিনিয়ত করার মাধ্যমে তার ওই যে আপনার যে বললাম যে হাতে ব্যথা কেন করে, ওই যে ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট, এই জিনিসটাতে তখন তার কোনো ঝামেলা তৈরি হয় না। তো আমরা কারণগুলো জানলাম, এরপর আমরা জানবো এর সমাধানগুলো কি। সমাধানগুলো খুবই সাধারণ, খুবই চমৎকার, যেগুলো কিনা আপনি একটু ধৈর্য ধরে তার সাথে রিপিটেটিভলি করতে 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 করতেই আসলে হয়ে যাবে। এটাতে আপনাকে খুব বেশি পরিশ্রম দিতে হবে না। এরকম কিছু সমাধান নিয়ে আমি কথা বলবো। তো দেখা যাচ্ছে হ্যাঁ আমার লেখাটা যে দুই পাশে, আমি এখন দুই পাশে চলেছি কথা বলি। তো সমাধানটা নিয়ে কথা বলার আগে প্রথমে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি তো এতক্ষণ আসলে উদাহরণ দিয়েছি বাচ্চা, নিউবর্ন, ছোট বাচ্চা, টডলার বাচ্চা, অথবা হচ্ছে যখন 3 বছর হলো, 4 বছর হলো, এই কাজগুলো করার কথা ছিল, 7 বছর হলো, 8 বছর হয়ে গেছে অনেকের বাচ্চা হাত ব্যথা করে। তো এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখন আমি কি করব, বা আমার বাচ্চা তো এখন অলরেডি বড় হয়ে গেছে, অলরেডি তো এই স্টেজগুলো পার হয়ে চলে আসছে, তাহলে কি তার এই ডেভেলপমেন্ট গুলো হবে না? ব্যাপারটা কিন্তু আসলে তা না, তার ডেভেলপমেন্ট গুলো হবে। আপনি এখনো তাকে এই কাজটাতে অভ্যস্ত করাতে পারবেন, তার এই হাতের ব্যথা থেকে তাকে মুক্তি দিতে পারবেন। চলুন শুনি আসলে কিভাবে আপনি তাকে মুক্তিটা দিবেন। তো তার আগে আমি একটু পানি খেয়ে নিই। আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে জিজ্ঞেস করুন। আমি বেশ কিছু সমাধান নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। এবং আপনারা আমাদের গুফি, টগোমগো, কিডস টাইম 3টা বেসিক্যালি লাইভ হচ্ছে। আপনারা যারা বড় ভাই বোন অথবা ছোট ভাই বোনের অথবা পরিচিত কারোর এই সমস্যার মধ্যে দিয়ে যেতে দেখেছেন, তাদেরকে অবশ্যই ট্যাগ করুন এবং মেনশন করুন। তো এরপরে আমি যেটা বলবো যে আমরা কিভাবে এটা নিয়ে সমাধান করতে পারি। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রবলেমটা কি সেটাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ আপনি দেখবেন যে হয়তো আপনার সন্তান কোন একটা স্পেসিফিক সাবজেক্টের লেখাটা লিখতে গেলেও হাত ব্যথা করে, এটাও হইতে পারে। তখন হয়তো আসলে সে সাবজেক্টের ফোবিয়া থেকেও এই আচরণটা করতে পারে, সেটাও হইতে পারে। কিন্তু আসলে ক্লোজলি অবজার্ভ করুন সে আসলে কোন কারণে এরকম করছে। বাচ্চাদেরকে যখন আপনি কোনো একটা কিছু একটা লিখতে দিবেন, তাকে আসলে তার আসলে কোন কারণে সে এরকম আচরণ করছে সেটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা আচরণের পেছনে আসলে কারণ থাকে। আমি এতক্ষণ যে বলছিলাম যে হাতের লেখার, হাতের ব্যথার যে কারণগুলো, এরকম প্রত্যেকটা আচরণের পেছনে আসলে কারণ আছে। তো আপনাদেরকে প্রথমে আসলে খুঁজে বের করতে হবে বা দেখতে হবে আসলে সে কি কি কারণে এরকম আচরণ করছে। যেমন ধরুন আমি এখানে লিখেছি যে লেটার ফরমেশন, স্পেসিং, অ্যালাইনমেন্ট, প্রেশার। তো অনেক সময় দেখবেন যে এখানে আমি যে জিনিসগুলো লিখেছি, উদাহরণগুলো, বাচ্চারা আসলে একটা কাজ যখন করছে তখন আসলে আরেকটা কাজে ফোকাস দিতে তাকে একটু ব্রেক পেতে হয়। আপনারা শুনবেন যে অনেক সময় আমরা এটা বিভিন্ন ট্রলে বা বিভিন্ন উদাহরণে দেখেছি, মেয়েরা হচ্ছে অনেকগুলো কাজে একসাথে ফোকাস দিতে পারে, ছেলেরা অনেকগুলো কাজে একসাথে ফোকাস দিতে পারে না। এই ধরনের অনেক ট্রল আমরা দেখি, অনেক ইনফরমেশন দেখি, অনেক কিছু দেখি যে মেয়েরা অনেক স্মার্ট বা হচ্ছে মেয়েরা অনেক একসাথে অনেকগুলো কাজে মাল্টিটাস্কার এরকম টাইপের করতে পারে।
বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ওরা হচ্ছে একটা জিনিসে বা একটা স্কিলে মাস্টার হয় বা হচ্ছে একটা স্কিলে সে পারদর্শী হওয়ার পরে প্যারালালি আরেকটা স্টেপে সে যায়, একই সাথে আসলে অনেকগুলো স্কিল নিয়ে সে কাজ করতে পারে না। এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যখন আপনার বাচ্চার বয়স 4 বছর, সে হচ্ছে অলরেডি তার যে বসার সেটিং এনভায়রনমেন্ট, তার টেবিল, তার চেয়ার, এইটার জন্য তাকে তার বয়স অনুযায়ী তার হাইট অনুযায়ী তাকে চেয়ার টেবিল দিতে হবে। তার যে বয়স সে অনুযায়ী তাকে পেন্সিল, এই যে এটা যেমন হচ্ছে প্লেন, এটা তার জন্য ভালো না, এই যে এই রং পেন্সিলটা এটাও সে হচ্ছে শক্ত করে ধরতে হবে, তাকে মানে অনেক প্রেশার দিতে হবে। আপনারা জানেন যে সাইন পেনে অনেক তাড়াতাড়ি আসলে রং উঠে যায়, কাট পেন্সিল বা কালার পেন্সিল যেটা সেটাতে অনেক প্রেশার দিতে হয়। আবার ক্রেয়ন, যেটা ক্রেয়ন দিয়ে যেমন অনেক সুন্দর করে আরাম করে স্মুথ সে রংটা করতে পারে। তো সে আসলে কি প্রবলেমের কারণে, বা হচ্ছে সে কি প্রেশার বেশি দিচ্ছে লেখাটা লিখতে, বা হচ্ছে সে যে জায়গাটাতে বসেছে সেই জায়গাটা কি তার জন্য উপযোগী, বা হচ্ছে আমি যে বললাম সে আসলে একই টাইমে একটা জিনিসেই ফোকাস করতে পারে, 2টা বা 3টা জিনিসে ফোকাস করার জন্য তাকে বারবার প্র্যাকটিস করে ওই জিনিসটাতে আসলে পারদর্শী হইতে হয় প্রথমে। তো আপনি তাকে আপনি যাকে যেই টেবিল চেয়ারটাতে বসে কালার করার কথা চিন্তা করতেছেন বা লেখার কথা চিন্তা করতেছেন, যেটা হয়তো তার হাইটের সাথে যাচ্ছে না, তো সে বসেছে কিন্তু তাকে উপর হয়ে এরকম করে লিখতে হচ্ছে, তো তখন এটাতে তার সমস্যা হচ্ছে। এই কারণে তার তার সেই যেহেতু পশ্চাৎ তার পিঠে সমস্যা হচ্ছে, তখন দেখবেন তার হাত ব্যথা করতেছে বা তার ভাল লাগতেছে না, সে কাজটা কমপ্লিট না করে উঠে পড়তে চাচ্ছে, তো তার এটা সমস্যা তৈরি হচ্ছে জিনিসটাতে। অথবা দেখবেন যে কিছু বাচ্চা কলমটা ধরতে সমস্যা হয়, কলমটা কিভাবে ধরবে সেটাও সে বুঝতে পারে না, অথবা অনেক বেশি প্রেশার দেয় অথবা অনেক হালকা প্রেশার দেয়। তো ভিন্ন কলম বা ভিন্ন ধরনের পেন্সিলের উপর ভিত্তি করে কিন্তু বাচ্চাদের যে প্রেশারটা দিতে হবে এটা কিন্তু তারা বুঝতে পারে না। তো তার আসলে কোথায় সমস্যাটা হচ্ছে সেটা প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আমাদের কি কোনো প্রশ্ন আসছে? প্রশ্ন আসলে অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে ফাইন মোটর স্কিলটা নিয়ে আরো ফোকাস করা এবং আরো কাজ করা, আরো নজর দেওয়া। বাচ্চার বয়স যদি 8 বা 10 হয়ে যায়, তারপর আপনি ফাইন মোটর স্কিলটা নিয়ে কাজ করতে পারেন। তাকে তার নিজের কাজগুলো করাতে অভ্যস্ত করুন, সে যে কাজগুলো করতে চায় অথবা যেগুলো না করতে চায় সেগুলো রিওয়ার্ড সিস্টেম দিন, যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ঘরটা আজকে গুছাও তাহলে তোমাকে, সে যদি আইসক্রিম পছন্দ করে, হ্যাঁ তোমাকে আমি আইসক্রিমটা খেতে দিব। তো এরকম রিওয়ার্ড সিস্টেমে তাকে নিয়ে আসুন, একটা রুটিন বা হচ্ছে কাজ সেট করে দিন যেটা সে নিজে নিজে করবে। তো তার কাজগুলো তাকে দিয়ে করিয়ে অভ্যস্ততা তৈরি করুন, এতে তার ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হবে, গ্রস মোটর স্কিলের ডেভেলপমেন্ট হবে। পাশাপাশি আমি এখানে কিছু উদাহরণ রেখেছি, কিছু ছবি রেখেছি যেগুলোর মাধ্যমে আপনারা ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট করতে পারেন। যেমন ধরেন এটাকে যেমন সেফটি সিজার বলে। হ্যাঁ, এই সেফটি সিজার দিয়ে আসলে ছোট বাচ্চাদেরকে আপনি এই কাঁচিটা দিতে পারবেন। এই কাঁচিটা হাত কাটে না বা এই মাথাটা ভোতা থাকার কারণে তার আসলে খোঁচা লাগার বা ব্যথা পাওয়ার সম্ভাবনা আসলে নেই বললেই চলে। তো এই ধরনের কাজ আপনি একটা লাইন টেনে দিবেন, লাইন টেনে দেওয়ার পর তাকে বলবেন তুমি কাটো। তো যখন সে রিপিটেটিভলি এই ধরনের কাগজ কাটবে, যখন সে কাগজ কাটবে, কালার করবে বা হচ্ছে ক্রাফট ওয়ার্ক করবে, তখন তার ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে। সে যখন এই যে আমি যে লাইন ধরে দিছিলাম তখন সেটা কাটলো, এই যে একটার উপর একটা লাগাতে হচ্ছে, এই যে এখানে গ্লু লাগালো, যখন নিখুঁতভাবে সে একটা কাজ করবে তখন তার ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হবে। তো এই ধরনের নিখুঁত কাজে তাকে আগ্রহী করুন। আমি এখানে আরো বেশ কিছু উদাহরণ রেখেছি, যেমন এই বিডস গুলো আমরা যেমন ইউজ করি। তো এই যে এই ধরনের পুঁতি বা বিডস, যেমন আমরা ছোটবেলায় ফুলের মালা গাঁথতাম, তো যদি ফুলের মালার গাঁথা সম্ভব হয় সেটাও আপনি করতে পারেন আপনার সন্তানের সাথে। অথবা এই যে এই ধরনের পুঁতি যেগুলো কিনা বাজারে খুবই সস্তায় পাওয়া যায়, আপনারা কিচেন থেকেও নিতে পারেন। তো এই ধরনের পুঁতি আপনারা নিতে পারেন, যেটা কিনা সে ব্রেসলেট বানানোতেও সে খুব আগ্রহী হবে এবং পাশাপাশি তার ফাইন মোটর স্কিলের ডেভেলপমেন্ট হবে। মোটামুটি 4 বছর প্লাস বয়সে, 4 থেকে 12 বছর বয়সে সকল শিশুই এই ধরনের কাজ পছন্দ করে। পাশাপাশি এই ধরনের ওয়ার্কশিট অথবা এই ধরনের, এই যে আমি প্লে উইথ অ্যালফাবেট বইটা নিয়েছি, এই ধরনের কালারিং পেজগুলোতে কালার করার,
কালারিং পেজের ক্ষেত্রে যেটা আমাদের আমাদের সমস্যা থাকে, আমাদের ট্র্যাডিশনাল স্কুলগুলোতে কালারিং পেজ বলতে একটা বল আঁকা, একটা শাপলা ফুল আঁকা, একটা ঘর আঁকা, মাঝে মাঝে একটা ছাতা আঁকা থাকে। তো এরকম সিঙ্গেল সিঙ্গেল বোরিং জিনিসপত্রগুলো দেওয়া থাকে, যেটাতে আসলে বাচ্চা আগ্রহ পায় না। বাচ্চা আগ্রহ পায় যখন কোনো অ্যাকশন থাকে, যখন তার পরিচিত কোনো কিছু ছবিতে থাকে। যেমন অনেক বাচ্চা প্রজাপতি পছন্দ করে, হাতি পছন্দ করে, জিরাফ পছন্দ করে। সো এই ধরনের কালারিং পেজ তাকে রং করতে দিন, তাকে চ্যালেঞ্জ দিন, তাকে নতুন নতুন কাজ করতে দিন। এই যে যেমন হচ্ছে ডট কানেক্ট করা। তো স্পেশালি যাদের বয়স 5-এর নিচে তাদের জন্য গুফির এই অ্যালফাবেট সিরিজ বা বর্ণনী খেলি সিরিজটা খুবই চমৎকার। তাদের ফাইন মোটর স্কিলটাও ভালো হবে, তাদের গ্রিপিংটা শক্ত হবে সুন্দর মতো, সে বুঝতেও পারবে কতটুকু বর্ডার কিভাবে করতে হবে, এবং পাশাপাশি তার আসলে অক্ষরগুলোও চেনা হয়ে যাবে। তো এই ধরনের কাজ বা অ্যাক্টিভিটিতে তাকে ইনভলভ করার মাধ্যমে, রেগুলার করানোর মাধ্যমেও ওর ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হবে। টাস্কগুলোকে ছোট ছোট করে ফেলুন, ব্রেক ডাউন দ্য টাস্ক। এটা বলতে আমি এটা বুঝাচ্ছি, টাস্কগুলোকে ছোট ছোট করে ফেলতে পারেন। ওই যে বললাম, রুটিন করে ফেলা, তার রেগুলার টাস্কগুলোকে ছোট করে ফেলা, অল্প সময়ের জন্য কাজ করানো। কারণ বাচ্চাদের একটা, আমি যেমন গত সপ্তাহে আমরা আমরা আমাদের যে সেশনটা ছিল সেটা হচ্ছে যে বাচ্চা বোর হয়ে যায় অনেক তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি তার বিরক্ত লেগে যায়, এখন কি করব সে। তো তাদের প্রচুর এরকম প্রশ্ন থাকে যে এখন আমি কি করব। তো ওই জায়গাতে আপনারা ছোট ছোট ব্রেক ডাউন করে ফেলতে পারেন, এরকম ছোট রুটিন করতে পারেন, যেটার মাধ্যমে তাকে এই ধরনের অ্যাক্টিভিটি গুলোতে একটা পর একটাতে ইনভলভ করতে পারেন। 5 এবং 6 নাম্বার মোটামুটি আমি কভার করে ফেলেছি। ও আচ্ছা, 6 নাম্বার ব্যাপারটা আমি কভার করিনি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বেশ ভিন্ন ভিন্ন জিনিস দেখিয়েছি। তার একটা কারণ হচ্ছে, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে বাচ্চা কালার করতে শিখুক, বা হচ্ছে বাচ্চা কোনো একটা ক্রিয়েটিভ কাজে যুক্ত থাকুক। এখন আপনি শুধুমাত্র কাগজ রাখছেন পাশে, কাগজ, গ্লু আর কাঁচি। এখন কেন নয় আপনি আপনার বাসায় কাগজ, গ্লু, কাঁচির পাশাপাশি সাইন পেন, ওয়াটার কালার, ক্রেয়ন, তারপর হচ্ছে পেন্সিল কালার, পেস্টেল কালার, তারপর মানে যত ধরনের ভিন্ন ভিন্ন জিনিস রাখা যায়, ভিন্ন ভিন্ন জিনিস রাখুন বাসায়। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে সে তার নিজের হাতে করার জন্য অনেক ভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পাবে। একটাতে বোর হয়ে গেলে সে আরেকটাতে এঙ্গেজ হবে, তার সারা দিনের টাইমটা খুব চমৎকার কাটবে। এবং পাশাপাশি তার এই যে হাতের লেখা লিখতে যে সমস্যা হচ্ছে, ইনফ্যাক্ট সেন্সরি বা হচ্ছে ভিন্ন সেন্স ইউজ করা বলতে বোঝায় যে তাকে ভিন্ন কালার দেওয়া, ভিন্ন টেক্সচার দেওয়া, ভিন্ন ধরনের জিনিস দেওয়া, তো যাতে করে সে তার লার্নিংটাতে বাধাপ্রাপ্ত না হয় এবং সে আগ্রহ নিয়ে করে আসলে। তো এই ব্যাপারটাই আমি আসলে এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছি। এরপর আমি বলবো গ্রস মোটর অ্যাক্টিভিটি এবং প্লে নিয়ে। আমরা যে খেলতাম ছোটবেলায়, বা এখনকার বাচ্চারা যে লাফালাফি খেলাটা খেলে, সেই খেলার মাধ্যমে আসলে গ্রস মোটর অ্যাক্টিভিটির ইমপ্রুভমেন্টটা হয়। অথবা আপনি যখন আপনার বাচ্চাকে, ওই যে আমি এতক্ষণ যেসব উদাহরণ দিচ্ছিলাম, যে বিছানা গোছানো বা হচ্ছে ভারী কাজ করানো, বা হচ্ছে তার চেয়ারটা সে নিজে একটু টান দিয়ে আপনার সাথে বসলো, তো এই ধরনের যেই কাজগুলোতে আসলে মাসেল বা বড় মাসেলের আসলে কাজ লাগে, সেগুলোকে আসলে গ্রস মোটর অ্যাক্টিভিটি বলে। বাচ্চারা লাফানো, বা হচ্ছে খেলা, দড়ি লাফ খেলা, অথবা হচ্ছে অন্য বাচ্চাদের সাথে গ্রুপে খেলা, এই ধরনের কাজের মাধ্যমে গ্রস মোটরের ডেভেলপমেন্ট হয়। এখন গ্রস মোটরের সাথে আসলে আপনার বাচ্চার হাতের ব্যথার আসলে কি সম্পর্ক? আপনার বাচ্চা যখন তার এই হাত দিয়ে সেই যে ফাইন মোটর ইউজ করে লিখছে, তার আসলে পুরো হাত, ওই যে বললাম ব্রেনের সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, ব্রেন তাকে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিচ্ছে কাজটা করানোর জন্য, এবং একই সাথে তার আসলে মাসেলগুলো ইউজ হচ্ছে। তো সে যখন এরকম আসলে প্রচুর মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, ফাইন মোটরের বিভিন্ন অ্যাক্টিভিটি করবে, এইসব করতে করতে সে আসলে একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে, তার এই মাসেলগুলোর গ্রোথ এবং স্ট্রেংথ ভালো হবে, যাতে করে সে যখন পরবর্তীতে 1 ঘন্টা ধরেও লিখবে তার আসলে হাত ব্যথা করবে না। তো এই জন্যই গ্রস মোটর বা হচ্ছে তার ফ্রি প্লের জন্য আপনাদেরকে একটা সুযোগ তৈরি করে দিতে হবে। এটা যেমন আমার কিডস টাইমের ছবি আমি ইউজ করেছি। তো এরপরে আমাদের প্রশ্ন এবং উত্তরের সেশন আছে। আমার কোনো কি প্রশ্ন জমেছে? যদি প্রশ্ন জমে আমি তাহলে প্রশ্নগুলো নিব। আর যদি আপনাদের আরো কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, বিশেষ করে আপনারা যদি নেক্সট
সেশন কি হবে সেটাও আপনারা জানাইতে চান, মানে আপনারা আসলে কি নিয়ে জানতে চান, শিখতে চান, সেটা নিয়েও যদি আপনারা আমাকে জানাইতে চান সেটাও আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, নাইস লার্নিং সেশন, কিভাবে সমস্যার সমাধান পেতে পারি। হ্যাঁ, আমি এতক্ষণ সমাধান নিয়েই কথা বলেছি। ফাইন মোটর, গ্রস মোটর, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই আপনারা বাচ্চার ইয়াগুলো, ডেভেলপমেন্টগুলো আসলে কভার করতে পারবেন। আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আমি সবসময় আপনার কথাগুলো ফলো করি। থ্যাংক ইউ ভাই, আমার কাজ এবং কথা ফলো করার জন্য। তো আমার মনে হয় আজকের মতো আসলে প্রশ্নগুলো শেষ হয়েছে। আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে অনেক কিছু জানলাম। আপনারা কারা কিভাবে অ্যাপ্লাই করছেন সেটা নিয়েও আমাকে জানাতে পারেন। প্রশ্ন, আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে আপনার সন্তানের সাথে আপনি বিপদে আছেন বা হচ্ছে সাফারার বা প্রবলেম ফেস করতেছেন, এই জিনিসগুলো যদি থাকে আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আমরা কি ক্লোজ করতে পারবো এখন? আচ্ছা, ক্লোজ করার আগে যদি, হ্যাঁ, আচ্ছা, ক্রাফটিং ক্লাস সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আপা, আমাদের ক্রাফটিং ক্লাসগুলো হয় ধানমন্ডি ব্রাঞ্চে আমাদের 6 দিন ব্যাপী ক্রাফটিং ক্লাস হয়। আপনি যে কোনো 2 দিন করে এসে ক্লাসগুলো করাতে পারবেন। আমাদের খিলগা ব্রাঞ্চে 2 দিন করে ক্লাস হয়, শুক্রবার শনিবার করে। আর আমাদের অনলাইনেও ক্রাফটিং এর সুযোগগুলো আমরা দিয়ে থাকি। অনলাইনে ক্লাস করে বাচ্চাদের ম্যাটেরিয়াল গুলো, অর্থাৎ এই যে আমি কাগজ দেখাচ্ছি, কাঁচি দেখাচ্ছি, গ্লু দেখাচ্ছি, সবকিছুই আমরা বাসায় পাঠিয়ে দিই। বাচ্চা বাসা বসে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে ক্লাসগুলো করতে পারে। সো এই 3 ভাবে আমরা আসলে ক্রাফটিং এর ক্লাসগুলো করাই। এবং ক্রাফটিং বা ড্রয়িং এই ধরনের কাজ, যে কাজগুলো আসলে বাচ্চা নিজে পছন্দ করে, এই কাজগুলোর মাধ্যমে আসলে বাচ্চাদের অনেক বেশি এই ধরনের স্কিলে ডেভেলপমেন্ট করা সম্ভব। যেটা সে পছন্দ করে না সেটাতে তো আসলে ডেভেলপমেন্ট করা সম্ভব না। কিন্তু আমরা অলরেডি যেহেতু প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে আসলে যেই কাজে তাকে সলিউশনটা সহজে দেওয়া যাবে সেটাতে ইনভলভ করাটাই ভালো। তো আর কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। নেক্সট সেশন হবে নেক্সট উইকে।